এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আরো কিছু শিখাই দেবো, সেগুলো অবশ্যই দেখে যাবে। দেখেন আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিক থেকে জব পরীক্ষায় হিউজ পরিমাণের প্রশ্ন হয়ে থাকে। ওকে, দেখেন আজকে টপিকের নাম হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। তো আমাদের প্রথমে জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে। ওকে, তো আমি যদি এক কথাই বলি, এক কথা হচ্ছে কি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। কি, যে সংখ্যাকে পি বাই কিউ মানে কি, অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো তাকেই বলা হবে মূলদ সংখ্যা। ওকে, তাহলে মূলদ সংখ্যা থেকে অ্যান্সার করতে হলে আমাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে, আমি জাস্ট প্রত্যেকটা জিনিস কি করবো, আমি প্রত্যেকটা জিনিস আমি পয়েন্টটা বুঝাই দিব। হ্যাঁ, দেখেন তো আমাদেরকে যদি আমরা জাস্ট এই পয়েন্টগুলো জানি, এই পয়েন্টের বাইরে মূলদ সংখ্যা থেকে কোনো প্রশ্নই আসবে না সামনে। ওকে, দেখেন তো একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো ধরনের, কি বললাম আমি লিখে রাখছি মূলদ সংখ্যা, যদি মূলদ সংখ্যা থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হইতে পারে আমি সব লিখে রাখছি। এটা কিরকম মাথায় রাখতে হবে, সকল স্বাভাবিক সংখ্যা, যেমন একটা বিষয় মাথায় রাখতে হবে, শূন্য কিন্তু একটা মূলদ সংখ্যা, শূন্য কিন্তু একটা মূলদ সংখ্যা, শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা। যেমন এখানে 1 একটা মূলদ সংখ্যা, 50 একটা মূলদ সংখ্যা, হ্যাঁ, আবার যেমন একটা 60 একটা মূলদ সংখ্যা, তার মানে কি 70, মানে যেমন এখানে যদি বলি আমি 10,000 মানে 5,000 একটা মূলদ সংখ্যা, মানে সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, মানে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা। ওকে, দেখেন তারপর পয়েন্ট কি, সকল ভগ্নাংশ মূলদ সংখ্যা, সেটা কিরকম, প্রকৃত ভগ্নাংশ কিন্তু একটা মূলদ সংখ্যা, অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু একটা মূলদ সংখ্যা, আবার মিশ্র ভগ্নাংশ কি একটা মূলদ সংখ্যা, অর্থাৎ সকল ধরনের ভগ্নাংশকে আমরা কি মূলদ সংখ্যা বলবো। যেমন দেখা, যদি আমরা উদাহরণ দিই, ধরেন যদি আপনাকে বলি যে এখানে 1/2, 1/2 কি, অবশ্যই একটা মূলদ সংখ্যা। বাট যদি আমরা আপনাকে বলি, বলেন তো 7/5 কি, 7/5 একটা মূলদ সংখ্যা। যদি আপনাকে বলি, বলুন তো এখানে মানে 2 এর 5, এটা কি, এটা একটা মূলদ সংখ্যা। কেন দেখেন তো, 5 দুগুণা 10, 10 দিয়ে ইকুয়াল কি হয়, 12/5 হয়। ওকে, দেখেন ভগ্নাংশ করে প্রকাশ করা গেছে, মানে সব মানে গুণের কথা দিয়ে এটাই আসবে। আমি কিন্তু এটাকে ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, কারণ হচ্ছে কিরকম, যাতে আপনার বেশি বেগ প্রবাহিত না হয়, যাতে আপনি সহজেই পারেন। তার মানে কি পাইলাম আমরা এখান থেকে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, পয়েন্ট নাম্বার 1 পাইছি আমরা। পয়েন্ট নাম্বার 2 পাইলাম কি, আমরা সকল ধরনের ভগ্নাংশ মূলদ সংখ্যা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের কাজ কি বলুন তো, আমাদের কাজ হচ্ছে 3 নম্বর পয়েন্টটা শেখা। সেটা কিরকম, মাথায় রাখতে হবে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল অবশ্যই মূলদ সংখ্যা। দেখেন তো, যদি আমি আপনাকে বলি, বলুন তো এখানে 64 কি একটা পূর্ণবর্গ সংখ্যা না, 64 কি পূর্ণবর্গ সংখ্যা, এটাকে আমরা কি করলে, যদি রুট করলে কি তাহলে 8 হবে। দেখেন এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি আমি আপনাকে বলি, বলুন তো এখানে 81 কি, বলুন তো 81 কি, 81 কি, বলুন তো যদি 81 কি স্কয়ার করি তাহলে কি হবে, অবশ্যই একটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিষয় মাথায় রাখতে হবে, সহজ কথায় পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল অবশ্যই কি একটা কি, অবশ্যই একটা মূলদ সংখ্যা। যদি আমি আপনাকে বলি, বলুন তো 225 কি, এর রুট ওভার 225 কি, বলুন তো 225 অবশ্যই কি একটা, অবশ্যই একটা মূলদ সংখ্যা। কারণ কি, মানে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো, আমরা পূর্ণ সংখ্যা হিসাবে 15 পাবো, মানে 15 গুণ করলে কিন্তু 225 হয়। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা 225, দ্যাটস ওয়াই এটা একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? ওকে, আমরা পয়েন্ট নাম্বার 3 শেষ হয়ে গেল। তো পয়েন্ট নাম্বার 4 কি, মাথায় রাখতে হবে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল অবশ্যই একটা মূলদ সংখ্যা। সেটা কিরকম, ধরুন আমি যদি আপনাকে বলি, হ্যাঁ, যদি আমি আপনাকে বলি, বলুন তো এই যে এখানে কি, এটা কি হবে, 27 আছে এখানে, এখন 3, বলুন তো এটা কি পূর্ণ ঘন সংখ্যা না? কারণ কি, মানে এটা কাটলে কি হবে বলুন তো, যে আমি এখানে এভাবে কাটি, এভাবে কাটলে কি হবে দেখুন তো, 3, আর এখানে মানে 27 কে আমরা এভাবে লিখতে পারি 3 উপর 3, আর এটা পরিবর্তে কি লিখতে পারি, আমরা লিখতে পারি আমরা কি, আমরা লিখতে পারি 1/3, তাই না, লিখতে পারি। তাহলে 3 দিয়ে কাটা কি থাকবে, 3 থাকবে, তাই না। দেখেন অবশ্যই কি 27 একটা পূর্ণ ঘন সংখ্যা। একইভাবে দেখেন তো, আবার যেমন 64 কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা, হ্যাঁ, পূর্ণ ঘন সংখ্যা, তাই না। অর্থাৎ এটাকে যদি আমি করি, দেখেন যদি আমি বলা হয়, এখানে যদি বলা হয় আপনাকে যে বলুন তো এটা কি, এটা কি পূর্ণ ঘন, এটাকে মূলদ সংখ্যা, অবশ্যই মূলদ সংখ্যা। কারণ দেখেন তো আমরা চাইলে কি করতে পারি, এই 64 কেও লিখতে পারি না 4/3, আর এখানে কি, এখানে এটা পরিবর্তে 1/3, হ্যাঁ, তো দেখ 3 কাটা কি থাকবে, 4 থাকবে, দ্যাটস ওয়াই কি এটাকে মূলদ সংখ্যা। তার মানে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল কিন্তু একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পারলাম। দেখেন আমাদের পয়েন্ট নাম্বার 5, এটা কি বলছে এখানে, দশমিকের পরের পৌনঃপুনিক আকার থাকলে, সহজ কথায় যদি আপনার দশমিকের পরে, হ্যাঁ, যদি আপনার দশমিকের পরে ঘরগুলো পৌনঃপুনিক আকারে থাকে, সেটা কিরকম দেখেন, যদি আমি আপনাকে বলি, বলুন তো 0.0 মানে 1 2 5, হ্যাঁ, মানে এভাবে যদি এভাবে দেওয়া থাকে, মানে 1 2 5 অথবা এভাবে দেওয়া থাকে, এখানে পৌনঃপুনিক চিহ্ন, এটা অবশ্যই মূলদ সংখ্যা। যদি আমি আপনাকে বলি, বলুন তো এখানে 0.47 দিলাম, 47 এটাকে মূলদ সংখ্যা। আমি বলি, বলুন তো এখানে 0.5,
একটা পৌনঃপুনিক বিন্দু দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, এটা মূলদ সংখ্যা। কারণ কি, দশমিকের পরে যে সংখ্যা আছে সংখ্যার একটা পৌনঃপুনিক আছে, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যা থাকে এবং সেই সংখ্যাগুলো যদি পৌনঃপুনিক আকারে দেওয়া থাকে তাহলে সেটাকে অবশ্যই আমরা মূলদ সংখ্যা বলবো। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারলাম। আমাদের লাস্টের পয়েন্টটা দেখেন, লাস্টের পয়েন্টটা কি বলুন তো? লাস্টের পয়েন্টটা হচ্ছে এখানে বলছে সসীম দশমিক সংখ্যার গড়, মানে সসীম দশমিক সংখ্যা। সহজ কথায় আপনার দশমিকের পরে, মানে দশমিকের পরে যদি ঘরগুলো সসীম হয় তখন তাকে আমরা অবশ্যই কি বলবো? মূলদ সংখ্যা বলবো। কিরকম দেখেন তো, যদি আমি আপনাকে বলি তখন শূন্য দশমিক, শূন্য না থেকে অন্য কিছু থাকতে পারে, ওটা সমস্যা নাই, জাস্ট আমি বোঝানোর সাথে বলতে শূন্য শূন্য বারবার বলতেছি। 4 7 8 জাস্ট এভাবে দিয়ে রাখছে। বলুন তো 0.478 মানে কি? এখানে কোনো মানে যদি এভাবে ডট ডট থাকতো বুঝতে পারতাম যে না এটা অসীম, মানে যেহেতু যদি এভাবে ডট ডট থাকতো বুঝতাম এটা অসীম, যেহেতু ডট ডট নাই তার মানে বুঝতে হবে যে এটা আসলে কি, এটা অসীম না, মানে কি 4 7 8 দিয়ে এখানে কি ফুল স্টপ দেওয়া আছে, তার মানে কি এটা সসীম। যখন আপনার দশমিকের পরের যে ঘরগুলো সসীম আকার থাকবে, মানে লিমিট করা থাকবে, তখন তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পারলাম, ঠিক আছে। তার মানে আমাদের মূলদ সংখ্যা শেষ। মূলদ সংখ্যা তাহলে এখন আমার কাজ কি বলুন তো? এখন আমার কাজ হচ্ছে অমূলদ সংখ্যা কাকে বলে সেটা শিখতে হবে। ঠিক আছে, এখন আমার কাজ কি বলুন তো? এখন আমার কাজ হচ্ছে অমূলদ সংখ্যা কাকে বলে সেটা শিখতে হবে। দেখেন সহজ কথায়, মূলদ সংখ্যা ছাড়া বাকি সব অমূলদ সংখ্যা। ওকে, তো আপনি দুটো পয়েন্ট মাথায় রাখতে পারেন। দেন আমি আপনাকে যদি বলি বলুন তো এখানে √8 কি বলুন তো? আচ্ছা, √8 কি একটা মূলদ নাকি অমূলদ সংখ্যা? অবশ্যই একটা অমূলদ সংখ্যা। কেন? কারণ 8 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। কিরকম দেখেন তো, এই 9 কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা বিদায় এটা বর্গমূল 3 আসছে, কিন্তু মানে 3 কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু 8 এর কি কোনো বর্গমূল আসবে এই পূর্ণ সংখ্যা আকারে? না। দ্যাটস যেহেতু 8 একটা মানে পূর্ণ বর্গ সংখ্যা না, দ্যাটস একটা কি অমূলদ সংখ্যা। ক্লিয়ার? আমি আপনাকে আবার বলি বলুন তো এখানে, মানে এখানে কি দেওয়া আছে 23 কি একটা অবশ্যই একটা কি অমূলদ সংখ্যা। যে আমি আপনাকে বলি বলুন তো এখানে 33, এভাবে বলি, দেখেন এভাবে দিই। আচ্ছা, এটা একটা পূর্ণ ঘন সংখ্যা না, কারণ এটাকে যদি আমি যেভাবে ক্যালকুলেশন করি ঘনমূল করি, কারণ এই ঘনমূলটা অবশ্যই পূর্ণ সংখ্যা আকারে আসবে না। ঠিক আছে, দ্যাটস এটাকে অমূলদ সংখ্যা বলা হবে। সহজ কথায় মানে এই দুটো ইম্পর্টেন্ট, মানে এই 4 আর 5 নম্বর পয়েন্টটা এটার জন্য ইম্পর্টেন্ট, স্যার না 3 আর 4 নম্বর পয়েন্টটা এটার জন্য ইম্পর্টেন্ট, যে যেসব সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা নয় ওইসব সংখ্যার ঘনমূল অবশ্যই অমূলদ সংখ্যা। আবার যেসব সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নয় ওইসব সংখ্যার বর্গমূল অবশ্যই অমূলদ সংখ্যা। মানে এটার বিপরীত এটা, সহজ কথা। বুঝতে পারলাম? ওকে, তো পরীক্ষায় আসার মতো কিছু আমি দিয়ে রাখি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা। ওকে, তো পরীক্ষা আসার মতো কিছু অমূলদ সংখ্যা দেখেন, পরীক্ষা আসার মতো কিছু অমূলদ সংখ্যা লিখে রাখি। দেখেন এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে রাখতে হবে, মাথা রাখতে হবে। পাই কিন্তু একটা অম্লদ সংখ্যা। কি পাই একটা অম্লদ সংখ্যা? এটা মান কত? মান 3.1416 এটা কি পায়ের মান? পাই কি একটা অম্লদ সংখ্যা? মাথা রাখতে হবে। আরেকটা বেশি মাথা রাখতে হবে, অয়লার কিন্তু একটা অম্লদ সংখ্যা। অয়লার কি একটা অম্লদ সংখ্যা? এটা মানটা কত? মান হচ্ছে 2.71 হচ্ছে কি পায়ের, মানে অয়লারের মান। পাই একটা অম্লদ সংখ্যা, অয়লার একটা অম্লদ সংখ্যা। একইভাবে আমাদের মাথায় রাখতে হবে এই পাই মানে হচ্ছে সোনালী অনুপাত, এটাকে এভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে কি মানে পাই বলা হয় বা গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত বলা হয়। এটাকেও বলা হবে কি অম্লদ সংখ্যা, কারণ এটা মান কি বলুন তো? এটা মান হচ্ছে 1.618 কি বললাম? 1.618 ডট আর কিছু মান আছে এভাবে। হ্যাঁ, অসীম আকার চলতে থাকবে। তার মানে পাই, অয়লার আর এই সোনালী অনুপাত বা ফাই, হ্যাঁ, গোল্ডেন রেশিও, এগুলো অবশ্যই অম্লদ সংখ্যা। এগুলো থেকে প্রশ্ন আসে অনেক পরিমাণে, এগুলো মুখস্থ রেখে দিবে। এগুলো সাথে এগুলো মানগুলো মুখস্থ করবে, পরীক্ষার অনেক অঙ্ক এগুলো আসে, করতে গেলে কাজে লাগে আর কি, অঙ্ক করতে কাজে লাগে। বুঝতে পারলাম? আমি আশা করি যারা যদি আপনি জাস্ট যদি আপনি আমার এই মূলদ এবং অমূলদ সংখ্যা ক্লাসটা করেন, এর বাইরে আর কোনো অঙ্কই আসবে না। ওকে, আর একটা বিষয় শিখাই দেবো, মাথা রাখবেন। সেটা কিরকম দেখেন, মাথা রাখতে হবে যে কোনো ধরেন এখানে √3 এটা কি একটা অম্লদ সংখ্যা না? অম্লদ সংখ্যা। আবার এটা কি বলুন তো? এটা হচ্ছে কি একটা √9 কি একটা মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা। মাথা রাখবেন আপনি অম্লদ সংখ্যার সাথে যাই যোগ করেন, মানে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, তাহলে কি হবে? এখন তো √3 প্লাস কি হবে? প্লাস হচ্ছে এখানে 3 হবে, তাই না? 3 হবে। ওকে, আর মাথা রাখতে হবে যেহেতু একটা অম্লদ সংখ্যা আছে, অম্লদ সংখ্যার সাথে যদি মূলদ সংখ্যাও যোগ করে তাও কিন্তু একটা অম্লদ সংখ্যা আসবে। যে আপনাকে পরীক্ষা দিয়ে বলুন তো 3 প্লাস √9 ইকুয়াল কি? মূলদ সংখ্যা অম্লদ সংখ্যা? অবশ্যই অম্লদ সংখ্যা। কেন? কারণ অম্লদ সংখ্যার সাথে যাই যোগ করেন অবশ্যই আপনার কি অম্লদ সংখ্যা আসবে। যদি আমি আবার বলি বলুন তো, মানে এখানে √2 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া ধরুন আপনার শুধু 8 দেওয়া আছে, 8 না, হ্যাঁ ধরেন এখানে দেওয়া আছে আপনার 80 দেওয়া আছে, ধরেন 80 দেওয়া আছে। এটা একটা মূলদ সংখ্যা কিন্তু অম্লদ সংখ্যা। মাথা রাখতে হবে অম্লদ সংখ্যাকে যদি আমরা
মূলদ সংখ্যা দ্বারা ভাগ করি তাও কিন্তু আমরা অমূলদ সংখ্যায় আসবে। ক্লিয়ার? অর্থাৎ অমূলদ সংখ্যার সাথে গুণ করলে কিন্তু অমূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যা গুণ করলেও সরি ভাগ গুণ ক্ষেত্রে একই, গুণের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম, সমস্যা নেই, একই কথা। তো অমূলদ সংখ্যার সাথে আপনার যাই করেন যোগ করলেও অমূলদ সংখ্যা আসবে। অমূলদ সংখ্যার সাথে আপনি একটা মানে কোনো মূলদ সংখ্যাকে বা কোনো অমূলদ সংখ্যাকে আপনি মূলদ সংখ্যা দ্বারা ভাগ করলেও কিন্তু আমার অমূলদ সংখ্যা আসবে, সহজ কথা। এগুলো পরীক্ষা আসে, হ্যাঁ, মাথায় রাখতে হবে। তো আমি আশা করি বুঝতে পারছেন। জাস্ট ভাই আমার এই ক্লাসটা করেন কষ্ট করে, হ্যাঁ। আমি আশা করি শুধু আমার এই ক্লাসটা করলে পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি 100% দিয়ে বলতে পারি আমি যা করেছি এর বাইরে আর একটা প্রশ্ন আসবে না। যদি আপনি ক্লাসটা করেন আমি 100% কমন পাবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন অবশ্যই জানাবেন, আপনার ফিডব্যাক জানাবেন কিরকম লাগলো ক্লাসটি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ক্লাসটি শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।